ধন্য প্রভু জগন্নাথ, বাজারে বিকোই ভাত। জয় জগন্নাথ। হ্যালো বন্ধুরা, জাগরিতেন ফ্যামিলিতে তোমাদের স্বাগত। হ্যাঁ, ঠিক ধরেছ। আমি লাস্ট জুন 9 জুন আমি বেরিয়ে পড়েছিলাম স্নানযাত্রার উদ্দেশ্যে বাবা জগন্নাথ ধাম পুরী। আমাদের ট্রেন ছিল দুপুর 2টো নাগাদ এবং আমাদের ট্রেন ছিল কামরূপ কামাখ্যা পুরী এক্সপ্রেস এবং সেই ট্রেনে ধরার জন্য যথারীতি আমরা আসানসোল স্টেশনে পৌঁছে গেছি। তার ছবি দেখলে। আর এটা আমরা যখন পুরীতে এন্ট্রি নিই সে তখনকার ছবি। আমরা পুরীতে পৌঁছেছিলাম প্রায় তোমাদের ওই 3:45 মিনিটসে, 3:45 নাগাদ। এবং 3:45 নাগাদ নেমে একটু রেস্ট নিয়ে একটু ওখানে একটু দাঁড়িয়ে এবং খুব আনন্দ সহকারে স্নানযাত্রা দেখতে এসেছি। মানে সেটার যে কী অভূতপূর্ব আনন্দ। আমি যদিও এর আগে 6বার পুরী গেছি, আমি রথেও গেছি, বাট উল্টো রথে এখনও যেতে পারিনি, কিন্তু রথে আমি গিয়েছি এবং সেই জন্য স্নানযাত্রাটা মানে দেখবার আমার বিশেষ একটা আগ্রহ ছিল। তাই কর্তামশাইকে বলেছিলাম আমাকে কিন্তু অবশ্যই এবারে স্নানযাত্রায় নিয়ে যেও। সকাল সকাল না, ঠিক ভোর পুরীতে পৌঁছে গেছি এবং পুরী থেকে বেরোচ্ছি। বেরিয়ে আমরা অটো ধরে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সকালে প্রচুর অটো, কেন পুরী থেকে পুরী স্টেশনে যেখান থেকেই তোমরা যাও না কেন, যে কোনো ট্রেনই শুনলাম ওই ভোরের দিকেই পৌঁছায়, ভোরে বা সকালের দিকে। তাই অটো সার্ভিস আমাদের অটোওয়ালা বলছিল সারা রাতই মোটামুটি ভালোই চলতে থাকে। এইটি হলো ভোরের পুরীর দৃশ্য এবং খুব ভালো লাগছে। আমি 2022 হ্যাঁ করোনার টাইমেও আমি গেছিলাম, যখন সেকেন্ড ওয়েভ শুরু হবে ঠিক তার এক মাস আগে আমি পুরী গিয়েছিলাম এবং পুরী থেকে ফিরেছি। এবং আমরা যেদিন ফিরছি সেদিন আমাদের গাড়িওয়ালা ড্রাইভার বাবু আমাদেরকে আর কি বলেছিলেন যে ম্যাম ভাগ্যে আপনারা যাচ্ছেন, আজকের থেকেই পুরী মন্দির স্যানিটাইজার করা হবে এবং পুরী মন্দির কাল থেকে বন্ধ হয়ে যাবে, কেন আস্তে আস্তে আবার ওয়েভটা বাড়ছে। তারপরেই তো ভয়াবহ মর্মান্তিক একটা দৃশ্য বা একটা টেনশন আমাদের মধ্যে ছিল এবং খুব প্রত্যেকে আমরা সকলে খুব সাবধানে, অনেকেই তার প্রিয়জনকে হারিয়েছে এবং প্রত্যেকে আমরা গৃহবন্দী হয়ে আমরা ওই মুহূর্তটা কাটিয়েছি। যাই হোক, সেটা আর মনে না করলেই ভালো। তবে হ্যাঁ, অতীত থেকে শিক্ষা নিতে হয় বন্ধুরা। আমরা শিক্ষা নিয়েছি, আমরা অনেক কিছু শিখেছি এবং সেইভাবেই আমি সেই 2022 পর আমার এই পুরী যাওয়া। পুরীতে সব ভোরে পৌঁছে গেছি। কর্তামশাই বললেন হোটেলে যেতে, কিন্তু আমি বললাম না, আগে একটু সমুদ্রের ধারে বসে সানরাইজটা দেখেই নিই। আর সেই দিনই লাস্ট জগন্নাথ দর্শন হবে মন্দিরে। এটি হচ্ছে আমাদের হোটেল। সকাল আমরা ঢুকে পড়েছি আমাদের হোটেলে। হ্যাঁ, যেটা বলছিলাম সেদিনই লাস্ট দর্শন, পরের দিন সকালেই জগন্নাথ দেবকে বের করা হবে স্নান করানোর উদ্দেশ্যে। হোটেলের রিসেপশন, সকালে তারাও তৈরি, অনেক আগের থেকে বুক করে। যাই হোক, মা ভবনে আমাদের বুক ছিল, অনেক আগের থেকে বুক করা হয়েছে, কারণ এই সময় ভিড় তো খুব বেশি থাকে। তবে মোটামুটি একটা হোটেল আমাদের পাওয়া গেছিলো। যাই হোক, খুব বিশাল রুম বড় না হলেও চলে গেছে। বরাবরই শুনে এসেছি জগন্নাথ দেব দর্শন করার আগে সমুদ্র স্নান করতে হয় এবং সেই জন্য যথারীতি আমরা একটু করে চাটা খেয়ে নিয়েছিলাম সকালে। কোনো ব্রেকফাস্ট করিনি, কেন ঠাকুরের দর্শনের খুব ইচ্ছে ছিল। সেই উদ্দেশ্যে আমরা ডাইরেক্ট একদম সকালবেলায় নেমে পড়েছি সমুদ্রে। গনুবাবু তো খুবই খুশি। গনুবাবুকে যত জলের মধ্যে এর আগের ভিডিওতেও দেখেছো, যে কোনো জায়গায় ও যেহেতু সুইমিং শেখে, ও সুইমিং করতে ভীষণ ভালোবাসে। তাই ও ঠাকুমাকে নিয়ে আম্মাকে নিয়ে বসে পড়েছে সুইমিংয়ের উদ্দেশ্যে এবং সেখানে সে চেষ্টা করছে। বাবা, সাংঘাতিক সমুদ্রের ঢেউ। হ্যাঁ, আরেকটা বলে রাখি, আমি আন্দামান গেছি 2বার। আমি আরব সাগর দেখেছি, বঙ্গোপসাগর দেখেছি, ভারত মহাসাগর দেখেছি। আমি অনেক সাগর, যে কটা সাগর আর কি দেখেছি, 3টে যে বড় বড় সাগর। এবং আন্দামানে গিয়েও আমি সেখানের যে মিডিল পয়েন্টে দ্বীপ যেহেতু আন্দামান, সেখানেও সাগরের রূপ দেখেছি। কিন্তু বন্ধুরা, পুরীর মতো এত সুন্দর স্নান করার জায়গা আমার মনে হয় কোথাও নেই। এবং এত সুন্দর সমুদ্র একই, কিন্তু হ্যাঁ, কোথাও যেন সমুদ্র খুব সুন্দর হয় তার দৃশ্যের জন্য। সেটা হয়তো অনেক জায়গায় আছে, বাট স্নান করার জন্য এত সুন্দর সমুদ্র আমার মনে পুরীর মতো স্নান করে আমি কোথাও শান্তি পাইনি। আমি ভারত মহাসাগরেও গিয়েও করেছি, কিন্তু সেইভাবে পুরীর সমুদ্র যেন এক মানে দারুণ আনন্দদায়ক এবং ঢেউগুলি যেন খুবই ভালো লাগে এই ঢেউগুলির মধ্যে স্নান করতে। যদিও খুব বালির একটা চলে আসে, কিন্তু ভালো লাগে। কিন্তু অন্যান্য জায়গায় যেন সমুদ্র এত
পরিষ্কারও হয় না বা এত সুন্দর ঢেউগুলিও পাওয়া যায় না। যথারীতি আমরা স্নান টান সেরে রুমে ফিরে ফ্রেশ হয়ে আমরা মন্দির দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে গেছি, জগন্নাথ দেবকে দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। ওই যে আমরা হাঁটছি, হাঁটতে হাঁটতে আমাদের মন্দির থেকে আমাদের হোটেলটি ছিল, মন্দিরের পতাকা দূর থেকেই দেখতে পাচ্ছ, মন্দিরের ধ্বজা, পতাকা যে মন্দিরের ধ্বজা দূর থেকে আমরা এসে গেছি। আমাদের যেটা বলছিলাম, সমুদ্র থেকে মন্দিরের দূরত্ব প্রায় 3-3.5 কিলোমিটার ছিল। আর অন্যান্যবার তাও অটো বা টোটো করেও, টোটোটা এইবারেই খুব বেশি দেখলাম। আর লাস্ট ইয়ার যখন আমি গেছিলাম তখন কিন্তু এত টোটো ছিল না, লাস্টবার আমি যখন গেছিলাম। আর এবারে আরেকটি দেখলাম, করিডোরটিও ভীষণ ভীষণ বড় করে সাজানো হয়েছে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার লাগলো। করিডোরের বাইরেটি কিন্তু যথারীতি নোংরা, এত লোক সমাগম ভাবা যায় না। যাই হোক, সেটা নিয়ে পরে আলোচনা করব। কিন্তু যেটা বলছিলাম, দূর থেকে আমরা মন্দিরের ধ্বজা দেখতে পাচ্ছি, খুব আনন্দ গিয়ে মন্দির তো সেই দিন মন্দিরে যেহেতু একটা অপারেশন সিন্দুর কিছুদিন আগে ঘটে গেছে, একটা মর্মান্তিক ঘটনা, সেই জন্য আমি ওখানে গিয়ে শুনলাম যে এইবারে পুলিশ বা আরপিএফ ডিফেন্সের লোকরাও এসেছে, ফোর্সের লোকেরা এসেছে এবং তারা যেটা বললো যে এবারে মন্দিরে আক্রমণের একটা হয়তো সংকেত তারা পেয়ে, যার জন্য নানা দিক থেকে পুরী মন্দিরকে ঘিরে ফেলা হয়েছে এবং ভীষণ চেক ইন করা হচ্ছিল। তো যাই হোক, তার মাঝখানেই আমি কিছুটা রিকোয়েস্ট করেই আমি মন্দিরে যাই এবং সেদিন মন্দির গিয়ে আমি জগন্নাথ দেবের দর্শন পাইনি, কিন্তু মন্দির চত্বরে ঘুরে, সেদিন ছিল আমাদের জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার, যারা করো তারা জানো, মা বিমলার পুজো দিই, মা লক্ষ্মীর পুজো দিই এবং খানিকক্ষণ জগন্নাথ দেবকে হয়তো সশরীরে দেখতে পাইনি, বা তার মূর্তি, আমার কাছে ওটাই সশরীর, তার মূর্তি আমি দেখতে পাইনি, কিন্তু হ্যাঁ, তার ঠিক গেটের সামনে দাঁড়িয়ে আমি মনে মনে তার দর্শন করেছিলাম। খানিকক্ষণ ওখানে দাঁড়ালাম এবং মন্দিরে খানিকক্ষণ বসেও ছিলাম। ভীষণ চারিদিক থেকে পুলিশ র্যাফ নেমে গেছে, ডিফেন্সের লোকেরা, মানে চারিদিক থেকে মন্দির ঘিরে যাওয়া, সাধারণ মানুষকে খুবই ঢুকতে দেওয়া হচ্ছিল না। সেদিন ভোরবেলায় 4টে থেকে 6টা পর্যন্ত ঢুকতে দেওয়া হয়েছে, তারপর সারাদিন আর কোনো সাধারণ মানুষ ঢুকতে দেওয়া হয়নি। আমি একটু রিকোয়েস্ট করে আমরা ঢুকেছিলাম ঠিকই, তারপর আবার চলে আসি এবং সন্ধ্যেবেলার দিকে আমরা ধ্বজা উত্তোলনও দেখতে যাই। হ্যাঁ, এটা পরের দিন সকাল স্নান সেরে আমরা স্নান যাত্রা দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। গনু, জাগৃতি দুজনে মিলেই, দুজনকে নতুন গেঞ্জি কিনে দিয়েছিলাম, জগন্নাথ দেব দর্শন করতে যাবে, জগন্নাথের গেঞ্জি পরেই, নতুন গেঞ্জি বা টি শার্ট পরেই তারা জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে বেরিয়েছে। ভীষণ ভিড়, বন্ধুরা দেখতেই পাচ্ছ, এত লোক সমাগম, মানে মারাত্মক লোক সমাগম হয়েছিল, কিন্তু অসুবিধা কোথাও হয়নি। প্রত্যেকটা নিয়মভাবে, সুষ্ঠুভাবে সরকার পরিচালনা করেছে, কোনো ডিস্টারবেন্স পায়নি, কোনো গণ্ডগোল হয়নি, ঝামেলায় জড়িয়ে পড়িনি, বা কেউই পড়েনি, আমি না, কেউই পড়েনি। ভীষণ খুব নিয়ম মাফিক সব কিছু হয়েছিল। যে ভিড়ে ঠেলাঠেলি, পড়ে যাওয়া, রথেও শুনলাম কিছুদিন আগে যে এরকম একটি ছোট্ট দুর্ঘটনা হয়েছিল, অনেকেই পড়ে গেছে, কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর নিয়ম করে। এবার কিছুটা দেখো যে পাবলিকের ওপরেও কিছুটা নির্ভর করে, তারা তো চেষ্টা করে কারোর যাতে বিপদ না হয়, কিন্তু পাবলিক মনে করে যে আমাদের একদম কোলের কাছে এসে ঠাকুরকে দেখব, কিছুটা এটাও পাবলিক দিকে ত্যাগ করতে হবে। ঈশ্বর সর্বত্র, তোমার দৃষ্টি দূর থেকে দেখলেও তুমি যা পাবে, কাছের থেকে দেখলেও তুমি তাই পাবে। তুমি দেখো না, জগন্নাথ দেবের বড় বড় চোখ তো, ঠাকুর তোমাকে ঠিক দেখে নেবে। তুমি যেই মুহূর্তে মন্দির চত্বরে ঢুকেছ, ঠাকুর তোমাদের দেখে নেবেই যে তোমরা এসে গেছো। এই বিশ্বাস নিয়ে কিন্তু যেও, কোনো জায়গা অযথা ঠেলাঠেলি করো না। আমি দেখেছি সেটা বড় কথা নেই, ঠাকুর আমাকে দেখতে পেয়েছে, আমি এসেছি, এটাই বড় কথা। ওই দেখো বড় বড় চোখ দেখছো, সিংহদুয়ারের সামনে গেটের ওপরে, সিংহদুয়ারে গেটের ওপরে একটি ছোট্ট স্টেজের মতো করা হয় এবং এখানেই জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে নিয়ে আসা হয় এবং এখানে স্নান করানো হয় তাদের। শ্রী জগন্নাথ দেবের জন্য 36 ঘড়া জল এবং শ্রী বলরাম দেবের জন্য 22 ঘড়া এবং সুভদ্রা মায়ের জন্য 18 ঘড়া জল থাকে। বাকি ঘড়া সুদর্শনকে স্নান করানো হয়। এইভাবেই যা শুনলাম, এইভাবে 108 ঘড়া জল পুরীর মন্দিরের যে ভেতরে পুষ্করিণী আছে সেখান থেকে নিয়ে আসা হয় এবং বিশাল বড় বড়
করে পেতলের কলসি করে সেই জল আনা হয়। আরেকটি বিচিত্র অভিজ্ঞতা, যতক্ষণ জগন্নাথ দেবকে স্নানযাত্রা করানো হয় তার আগে কিছু রিচুয়ালস বা কিছু নিয়ম পদ্ধতি, কিছু পুজো পদ্ধতি থাকে যেগুলো একের পর এক সেগুলো করানো হয় এবং সেগুলো বাইরে জানানোও হয় পাবলিকদের জন্য যে এখন কী পুজো পদ্ধতি চলছে, এখন কী বেশ করানো হচ্ছে, সেগুলো জানানো হয়। এবং শ্রী শ্রী জগন্নাথ দেবকে এত সুন্দরভাবে বা এত মন্ত্রমুগ্ধভাবে তোমরা, আমার মনে হয় আমি যেভাবে, আমার নিজের অভিজ্ঞতা, আমি অনেকবারই ভেতরে গেছি, এই যে বললাম 6-7 বার গেছি, দর্শন করেছি, কিন্তু এইভাবে স্নানযাত্রার সময় ঠাকুরকে যেন এত সুন্দরভাবে দর্শন পাওয়া যেন বিরল, খুব অদ্ভুত অভিজ্ঞতা। হ্যাঁ, এই যে দেখছো বড় ট্রাকে করে জলের ট্যাঙ্ক নিয়ে যাওয়া হচ্ছে, এইভাবে জলের ট্যাঙ্ক করে সেটিকে পাম্পের মাধ্যমে তুলে এই যে লাল রঙের দেখছো চোঙার মতো, এই চোঙার মতো একটি যন্ত্র দিয়ে সবাইকে স্নান করানো হয়। মানে এটাও হয়তো একটা রিচুয়ালস যে যখন ঠাকুর স্নান করে তার সাথে সাথে সমস্ত পাবলিক, সমস্ত জনগণ স্নান করবে, সমস্ত জনগণ স্নান করে। দেখছো চারিদিকে জলের ছিটে সুন্দরভাবে একদম প্রত্যেককে, ঠাকুরও স্নান করছে, ঠাকুরের সাথে যেন আমরা প্রত্যেকেই স্নান করছি, ঠাকুর সমস্ত ভক্তবৃন্দ স্নান করছে। এবং এই রকম আরেকটি দেখাবো একটু পরে, সেখানে ওইভাবে বা আমাদের অনেক সময় যে আমাদের নালাতে বা পুকুরে যেভাবে পাম্প করে মশা তাড়াবার জন্য এই বর্ষাকালে যেভাবে দিতে আসে না মশা মারার ওষুধ, ওই রকম সিস্টেমেও পিঠে একটা ক্যান নিয়ে ওই সিস্টেমেও সবাইকে স্নান করানো হচ্ছে। এই আমার কাছে একটা নতুন এবং বিচিত্র অভিজ্ঞতা এবং খুব ভালো লাগছিলো। যদিও মেঘলা আকাশ, গরম খুব একটা ছিল না, কিন্তু তার মাঝখানে যেন মনে হচ্ছিলো বারবার স্নান করি, খুব ভালো লাগছিলো। এবং জাগৃতিকে নিয়ে এই ভিড়ের মধ্যে মাকে নিয়ে একটু বসতে ভাবছিলাম, প্রথমে অসুবিধা হবে, কিন্তু ওনারা এত হেল্প করেছে, ওনাদের একটা মেডিকেল ক্যাম্প করেছিল এবং ওখানে মেডিকেল সিট রাখা ছিল, সেখানে আমি আমার মেয়েকে ছেলেকে ঢুকিয়ে দিই, তারা যথারীতি তাদেরকে এই দেখো স্নান করানো হচ্ছে, এইভাবে স্নান করানো হয়। মা তো 2 হাত তুলে 3-4 বার স্নান করেছে। হ্যাঁ, যেটা বলছিলাম, যদি কেউ অসুস্থ হয়ে পড়ে বা যদি কোনো বয়স্ক সিনিয়র সিটিজেন থাকে, তারা কিন্তু সেই ক্যাম্পে গিয়ে বসে থাকে। এবং আমার মেয়েকে ছেলেকে, যেহেতু বাচ্চা ওরা দাঁড়াতে পারছিলো, আমি রিকোয়েস্ট করাতে তারা বসালো এবং খুব ভালো লাগলো তাদের বিহেভিয়ার। তারা নিজেরাও টিফিন করেছে, তাদেরকেও টিফিন খাইয়েছে। তো ওভারঅল কিন্তু খুব ভালো, হেল্পফুল। আমার কাছে কিন্তু গভর্নমেন্টের সমস্ত ব্যবস্থা, সমস্ত কিছুই খুব সাহায্যপূর্ণ মনে হয়েছে। আর দূর থেকে তো বাবা জগন্নাথকে এত দেখছি, দেখে দেখে যেন চোখ আর শান্তি আর হচ্ছে না, মনে হচ্ছে বারবার দেখি। মানে অনেকে যদি তোমরা মনে করো তাহলে ওখান থেকে লাইন করেও কিন্তু ভেতরে গিয়ে ওই যে দূরে স্টেজ, ওই স্টেজের ওখান থেকেও তোমরা নিচে যেতে পারো। কিন্তু আমাকে একজন নিজে যে মেডিকেল ক্যাম্পের যে ডাক্তার ছিলেন তার সাথে আমি কথা বলছিলাম, বা সেখানে যারা সিকিউরিটি ছিলেন তারা বলছিলাম ম্যাম আপনি এখান থেকেই দেখুন, কারণ ওখানে গিয়ে শুধু পান্ডাদের মাথা, পান্ডাদের বডি ছাড়া আপনি আর কিচ্ছু দেখতে পাবেন না, পান্ডারা চারিদিক থেকে ঠাকুরকে ঘিরে রাখে। তাই দূর থেকে যেভাবে আপনি দেখছেন, দর্শন করছেন, তো সেইভাবেই দেখুন, তাতে আপনি আনন্দ। আর আমার যে প্রথমেই বললাম তোমাদেরকে বন্ধুরা, আমার কাছে আমি কতটা দেখতে পেয়েছি বড় কথা নয়, ঠাকুর আমাকে দেখে নিয়েছে, এটা আমার কাছে খুব বড় কথা যে আমি চলে এসেছি। এই দেখো আবার স্নান করানো হচ্ছে। আমরা এই স্নানযাত্রাতে আমরা সকাল 9টার মধ্যে বেরিয়েছিলাম এবং 9:30 মধ্যে পৌঁছে গেছি, কারণ এত রাস্তাতে ভিড়, এইভাবে মন্দির সাজানো হয়েছিল খুব সুন্দর, এত রাস্তাতে ভিড়, কোনো টোটো অটো কিচ্ছু চলেনি। তাদেরকে যত টাকাই তুমি দাও, 20 টাকার জায়গায় 200 টাকা দিলেও তারা যেতে পারবে না। তারা বলছে আমাদেরকে প্রচুর ঘুরতে হবে ম্যাডাম, এবং সেখানে গিয়েও আপনাকে প্রায় 1.5-2 কিলোমিটার হাঁটতে হবে। চারিদিকে ব্যারিকেড করে দিয়েছে, স্বাভাবিক মানুষের হাঁটা চলার, যেখানে পথ কম সেখানে যদি গাড়ি নিয়ে যায় তাহলে তো আরও জ্যাম। তো এইভাবে আমরা প্রায় বিকেল 4টে পর্যন্ত ওখানে ছিলাম এবং গনুবাবুকে স্নান করে এসেও তাকে সমুদ্র স্নান করতে হবে, ওই বয়সে আমরা ওই রকম ছিলাম, তাই সেই সমুদ্র স্নান টান করে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আমরা বিকেলে আবার বেরিয়ে পড়েছি জগন্নাথ দেবের গজবেশ দর্শনে। এই গজবেশের একটি পৌরাণিক গল্প আছে। এই দেখো সন্ধ্যাবেলায় আমরা যে বেরিয়েছিলাম, তো এই বেরিয়েছি, এখানে আমরা ছেলে কিছুতেই হাঁটবে না, মা আর হাঁটবো না, টোটো করেছি এবং সে আমাদেরকে যথারীতি অনেকটি পথ ঘুরিয়ে মানে আমাদেরকে মন্দিরে পৌঁছেছে। সেখানে গিয়েও আমাকে প্রায় 500 মিটারের মতো আমাকে হাঁটতে হয়েছিল। ছেলেটি খুব ভালো ছিল, বললো ম্যাডাম চলুন পৌঁছে দেবো। আমি, আমার শাশুড়ি মা আর গনু 3জন আমরা বেরিয়ে পড়েছি। হ্যাঁ, যেটা বলছিলাম, গজবেশের পৌরাণিক গল্প ছিল এবং ঠাকুর কোনো এক শিষ্য গজপতি বেশে ঠাকুরকে দেখতে চেয়েছিলেন এবং ঠাকুর সেই দিন নাকি নিজে গজরূপ ধারণ করেছিলেন। তারপর থেকে এটির একটি পৌরাণিক গল্প তোমরা পরেও ইউটিউবে দেখতে পারো বা আমিও জানাবো। তো
তো এই দিনে যেদিন স্নানযাত্রা হয় সেই দিন তো ঠাকুরের জ্বর আসে এবং সন্ধ্যাবেলায় ঠাকুরকে গজবেশে ধারণ করানো হয়, ফুলের সাজ দিয়ে গজবেশ করানো হয়। অদ্ভুত অদ্ভুত সুন্দর লাগে। হ্যাঁ, দেখছো তো যে আমি করিডোর দিয়ে হাঁটছি, এটা আমাকে অশ্বগেটের সামনে দাঁড়িয়ে ছিল। অ্যাকচুয়ালি আমাদের হোটেলটা সিংহদুয়ারের স্টেট ছিল, বাট এখানে যেহেতু আমরা টোটো করে এসেছি, আমাদেরকে গেট বা দক্ষিণ দুয়ারের সামনে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছিল এবং সেখান থেকে আমরা করিডোর হেঁটেছি। তোমাদেরকে দেখাচ্ছি করিডোরে কি সুন্দর লাইট। এটা দেখে মহাকালের, মধ্যপ্রদেশের মহাকাল মনে পড়ে যাচ্ছে। সেখানে উজ্জয়ন মহাকালের মন্দিরের করিডোরটিও যেন এইভাবে সাজানো এবং সেখানে হ্যাঁ অনেক বড় বড় মূর্তি, নটরাজের মূর্তি বা বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে এখানে, সেটি নেই, কিন্তু করিডোরটি খুব সুন্দর সাজানো। এবং এখানে একটি স্টেজের মতো, এটা আমরা সিংহদুয়ারের কাছে চলে এলাম, এখানে একটি স্টেজের মতো করা আছে। স্টেজে নানা সাংস্কৃতিক ওড়িশি নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। সেই সব অনুষ্ঠান দেখতে দেখতে আমরা মেন মন্দিরের মুখ্য দুয়ার সিংহদ্বারের কাছে আমরা এসে পৌঁছেছি এবং ওখানে ওই স্থানে যেখানে সকালে স্নানযাত্রা করা হয়েছিল সেইখানে ঠাকুরের গজবেশ ঠাকুর গজবেশ ধারণ করেছেন এবং সেটাও আমি তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছি। জানি না জুম করে, যদি কেউ দেখতে চাও জুম করে ফটোটিকে দেখতে পারো, এখানে হয়তো একটু স্টপ করে জুম করে দেখতে পারো। খুব সুন্দর লাগছিল, একদম পরিষ্কার দেখা যাচ্ছিল। এমনভাবে ওনারা বসান ঠাকুরকে, কেউ বলতে পারবে না যে আমরা ঠাকুর দেখতে পাইনি। সবথেকে বীভৎস এবং সবথেকে সুন্দর এবং সবথেকে মহিমান্বিত ঠাকুরের দুটি চক্ষু যেন তোমার মনে বারবার নাড়া দিয়ে উঠবে। এইভাবে লাইন দিয়েও তোমরা রাত্রে মনে করলে ঢুকতে পারো, কিন্তু ওই একই পাণ্ডাদের অসম্ভবভাবে ভিড় তোমরা দেখতে পারবে না। আর হ্যাঁ, রথ তার 15 দিন পরেই ঠাকুরের জ্বর আসে, সেদিন থেকে ঠাকুর বন্ধ হয়ে যান। এখানে ঠাকুর পুজো আর করানো হয় না, ঠাকুরের ভোগ হয় না, খালি পথ্য হয়। তো সুতরাং এই রাতেই শেষ, রাত্রি 12টার সময় ঠাকুরকে মন্দিরে প্রবেশ করিয়ে নেওয়া হয়। আর 15 দিন পরেই ঠাকুর রথে সুস্থ হয়ে, রথে হাওয়া বদল, আগেকার দিনে বলতো না সুস্থ হয়েছে একটু হাওয়া বদল করে, তা ঠাকুরের হাওয়া বদলের উদ্দেশ্যে ঠাকুর যান মাসির বাড়ি। কিন্তু পৌরাণিক গল্প আরেকটি আছে যে তখনকার দিনে ব্রাহ্মণদের এত দাপুট ছিল যে তারা কোনো নিম্নবিত্তের লোকেদের মন্দিরে ঢুকতে দিত না বা প্রবেশ করতে দিত না, যার জন্য ঠাকুর নিজেই রাজাকে স্বপ্ন দিয়ে বলেন আমি এই দিন এই কটা দিনের জন্য আমি বাইরে বেরোবো। এরকম একটি গল্প শুনেছিলাম আমি, যদিও তোমরা সবাই জানো, আমি খুব ছোট্ট ছোট্ট করেই বলছি। তো যাতে সমস্ত জনগণ, সমস্ত জাতের লোকেরা আমাকে দেখতে পারে, দর্শন করতে পারে। কেন জাতিভেদ প্রথা ঠাকুর তো আর সৃষ্টি করেনি, সেটা আমাদের সৃষ্টি। তা ঠাকুর কিন্তু তার ফাঁকও করেছে, যত আইন তত ফাঁক, কিন্তু ঠাকুর এইটি সৃষ্টি করে দিয়েছেন যে ওই সময়টুকু বেরোবো এবং সবাই যেন আমাকে দু চোখ ভরে দেখতে পারে। যার জন্য স্নানযাত্রার দিনেও সমস্ত জাতি নির্বিশেষে সবাই আমরা দেখতে পাই। সেরকম রথেও কিন্তু সবাই দেখতে পায় এবং ঠাকুরকে কেউ ছুতে না পারা নয়, সবাই রথের দড়ি ধরা মানেই ঠাকুরকে দর্শন করা। হ্যাঁ, যে একটা খুব পৌরাণিক কবিতা আমার মনেই পড়ে যাচ্ছিল, বা যেটা আমরাও পড়েছি একসময়, রথ ভাবে আমি দে পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দে ভাসে অন্তর্যামী। ঠিকই, কিন্তু আমাদের কাছে ওই দড়ি, ওই রজ্জু, ওই মূর্তি আমাদের কাছে কিন্তু আসল দেব। আমাদের কিছু মন্দিরের ছবি আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এটাও বলে রাখছি, আমার পরের ভিডিওতে আমি আলোরনাথ মন্দির তোমাদের দেখাবো। কেন গোটা ভারতবর্ষে বা গোটা বিশ্বে সব জায়গায় ঠাকুর এই সময় জ্বরে অসুস্থ হলেও একমাত্র আলোরনাথ মন্দিরে ঠাকুরের ভোগ হয়। এবং এই 15 দিন, যে 15 দিন পুরীর মন্দির বন্ধ থাকে, সেই 15 দিন পুরীর মতোই 56 ভোগে ঠাকুরকে ভোগ দেওয়া হয়, সেটা আলোরনাথ মন্দির। এবং সেটির একটি বিশেষত্ব এবং সেটির গল্প, শ্রী চৈতন্যদেব কীভাবে সেখানে পেয়েছিল। আমার মেয়ে হেলথ রুয়েতে বসে আছে মেডিকেল, সেটা তোমাদেরকে বললাম। এই মাসিমার সাথে আমার পুরীতে গিয়ে আলাপ হয়, খুব জুম করে দেখতে পারো, ঠাকুরের দর্শন করতে পারো। হ্যাঁ, যেটা বলছিলাম, আলোরনাথ মন্দিরে কি হয়, কেমন তাদের ব্যবস্থাপনা এবং কেন সেখানে ঠাকুর গেছিলেন, বা ঠাকুরের কেন সেখানে, যেখানে সবাই আমরা ঘরেও ঠাকুরের মূর্তি ঢেকে রাখি, ঠাকুরের জ্বর আসে, একমাত্র আলোরনাথ মন্দিরে ঠাকুরকে খুলে রাখা হয়, ঠাকুরকে ভোগ দেওয়া হয়। তার যে গল্প বা যে ছোট্ট গল্পটি আমি জানি, সেটি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই আমার পরের ভিডিওটি দেখো এবং
আমি রিকোয়েস্ট করছি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি দাবিয়ে দিও, বেল আইকনটি প্রেস করো, কারণ আমার সমস্ত ভিডিও তাহলে তোমরা যখনই আমি আপলোড করব তোমরা সহজে খুব ভালোভাবেই সেটি সম্বন্ধে জানতে পারবে। থ্যাংক ইউ। জয় জগন্নাথ।